সেইখানে রাজ্যের তরফে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ওবিসি নিয়ে আলোচনা হয়েছে হাউসের ভেতরে, শুভেন্দু অধিকারী ছিলেন, তিনিও আলোচনা অংশগ্রহণ করেছেন, এই সমস্তগুলো বলা হচ্ছে। আপনি তো একই সময় হাউসে ছিলেন, কি দেখেছেন? আমি একজন বিরোধী দল থেকে বিলং করছি, এরকম কোনো প্রভিশন সময় দেওয়া হয়নি বিরোধীদের ওখানে মতামত রাখার। অবশ্যই এটা নিয়ে চর্চা হওয়া দরকার ছিল। ওবিসি বিয়ের ক্ষেত্রে যাদের রিজার্ভেশন দিয়েছে অনেক বিতর্ক আছে, আলোচনা দরকার ছিল, তারপরে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কিন্তু আমরা যেটা দেখলাম এটা হচপচ করেছে, হচপচ করে ওবিসি এতে যারা ছিলেন তাদেরকে অনেক ক্ষেত্রে ওবিসি বিতে পাঠিয়ে দিয়েছেন। বড় জনগোষ্ঠী শেরশাবাদিয়া থেকে শুরু করে আরও যারা আছেন, এরকম অনেক হচপচ হচ্ছে। এটা হয়তো আগামী দিনে যদি ঠিকঠাক না করে, দেখবেন প্রথমে আমরা চিঠি দিচ্ছি, চিঠি দেওয়ার পরে যদি রেকটিফাই না করে আইনি লড়াই আমরা লড়বো। মন্ত্রিসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওবিসি নিয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে ভুল বার্তা গেছে, সেগুলো রেকটিফাই বোঝানো হচ্ছে, আপনারা মন্ত্রীদের বলছেন। দেখুন, ভুল বোঝানো ঠিক বোঝানোর প্রশ্ন এখানে আসছে না। ভুল করেছে কমিশন, ভুল করেছে, এই ভুলটা শুধরাতে হবে। যদি না শুধরায় আইনি লড়াই হবে। তখন প্রথম শুধরানোর জন্য চিঠি দেওয়া হচ্ছে যে এই জায়গাগুলো আপনারা ভুল করেছেন। আপনারা প্রথমে ভুল করলেন, আবার শুভেন্দু অধিকারীকে দিয়ে সেই আবার মুসলিম ধর্মের মানুষকে গালাগালি খাওয়াচ্ছেন। গালাগালি মানে সমালোচনা করাচ্ছেন। দুটো একসাথে মাইনাসে চলছে, সংখ্যালঘু আর মুসলিমরা যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে। শওকত মোল্লা বলছেন যে তাজা আলু হোক বা পচা আলু, সেগুলোকে নিয়ে চলতে হবে। শওকত বাবু হঠাৎ করে দেখছি এইসব নিয়ে কথা বলছেন। কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হওয়ার পর এই কথাটা শওকত বাবুর বলার কতটা রাইট আছে এটা তো প্রশ্ন থেকে যাবে। যদিও তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমি বলতে পারি না, তাকে আমি বেশি জ্ঞান দিতে পারবো না। যেহেতু ব্যাপারটা যখন মিডিয়াতে এসেছে আপনি প্রশ্ন করছেন, আমি তাহলে বলি, তাহলে আরাবুল ইসলাম আবার প্রেস করে বলবে যে শওকত মোল্লা দিদিমকে, অর্থাৎ তখন মমতা ব্যানার্জির সাথে কি আচরণ করেছিল, জীবনতলায় প্রোগ্রাম না করতে দেওয়ার জন্য সর্বোচ্চ কি চেষ্টা করেছিল, সেই আবার এসে ভাঙড়ের অবজারভার হয়ে গেল। আরাবুল এখন কোথায় সাইড লাইনে, এটা প্রশ্ন তুলতেই পারে। আমি তো ডে ওয়ানে বলেছিলাম যে শওকত সাহেব কাসেম সিদ্দিকী সম্পর্কে বাজে মন্তব্য করতো, সময় এসেছে কাসেম সিদ্দিকীকে স্যার সম্বোধন করতে হবে। ভাইয়ের পক্ষেও নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে। না না, সেটা তো ভাইজান জবাব দেবেন। তৃণমূল কংগ্রেসের এখন সাধারণ সম্পাদক পদে উনি হয়ে আছেন, উনি জবাব দেবেন। তার দলের এখন অন্য নেতারা কি বলছেন সেটা জবাব দেবেন। আরাবুল ইসলামের সময় ভালো ছিল পরিস্থিতি, এখন কি খারাপ হচ্ছে? মোটেও কারো সময় ভালো ছিল না। একজন অধ্যাপিকাকে জগ ছুড়ে মারতো এই ধরনের নেতা, আর অন্যজন প্রশাসনের সহযোগিতা নিয়ে আইএসএফ এর নিরীহ ছেলেদের নামে মামলা দিয়ে কেস খাওয়াচ্ছে। এই হচ্ছে তফাৎ। একজন সার্টিফাইড নোটোরিয়াস ক্রিমিনাল, আর অন্যজন এই তোলাবাজি হ্যানত্যান করার অপরাধে অলরেডি জেল খেটে নিয়েছে। এটা দুটো তফাৎ, এতটুকুই। যখন এই কথা বলছেন সেই সময় দেখা যাচ্ছে মমতা বালা ঠাকুর তিনি বলছেন পার্থভৌমিক মঞ্চে থাকলে আমি আসবো না। ভি সিংহাসন তিনি দলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা বলছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে দল চালায়। এই যে তৃণমূল কংগ্রেসের অন্তরে এই পরিস্থিতি, যত ভোট এগিয়ে আসছে। 14 তারিখে আমি মুর্শিদাবাদের দমকলে গিয়েছিলাম। আপনাদের মতোই সাংবাদিক বন্ধু একটা প্রশ্ন করেছিল, এই দমকলে গোষ্ঠীদ্বন্দ্বর সুযোগে কি আপনারা ভালো রেজাল্ট করবেন? তাদের প্রতি উত্তরে আমি একটা কথাই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাকে সেই জায়গাটা বলুন। টপ টু বটম পর্যন্ত ওদের খোঁজ নিলে দেখা যাবে রেসারেসি চলছে। এই একটাই তো রেসারেসি, কে কত টাকা তুলতে পারবে। আদর্শগততে লড়াই নয় তো, যে এত মানুষকে ফ্যাসিলিটি আমি দিচ্ছি বা অমুক দিয়েছে আমাকে তার থেকে বেশি ফ্যাসিলিটি দিতে হবে, এই লড়াই নয়। এদের লড়াইটা হচ্ছে কত কে তোলাবাজি করতে পারবে। এই এসটিএসসি সার্টিফিকেট যেগুলো আছে, ফেক এসটিএসসি সার্টিফিকেট ইস্যু করিয়ে যারা এসটিএসসি নয় তারা মেডিকে এমবিবিএস ডিগ্রি করে নিচ্ছে। ফেক এসটিএসসি সার্টিফিকেট ইস্যু করিয়ে ও অরিজিনাল যারা এসটিএসসি তাদের কোটায় চাকরি করে নিচ্ছে। এটা কারদের আমলে হচ্ছে? এই সমস্ত নেতাদের দুর্নীতির জন্য হচ্ছে। এরা মাল নিচ্ছে, এগুলো করিয়ে দিচ্ছে। এর কম্পিটিশন তো চলছে, এদের আদর্শগত কোনো লড়াই নয়। না, এখানেই বলা বাহুল্য, শিলিগুড়ি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে 35,000 টাকা, 30,000 টাকা, 32,000 টাকা দিলে আধার কার্ড সার্টিফিকেট সমস্ত সবই পাওয়া যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার একটি বিধানসভার একটি অঞ্চলে প্রায় 3,000 থেকে 3,500 ফেক বার্থ সার্টিফিকেট পাওয়া গেল।
মানে বুঝতে পারছেন, আমাদের ঘরের পাশেই তো। আমিও দক্ষিণ চব্বিশ পরগনার একজন বিধায়ক। মানে রাজ্যে মমতা ব্যানার্জি সরকারে যারা আছেন, সেই আপনার তৃণমূলের নেতা থেকে আধিকারিকদের একটা অংশ মিলেমিশে রাজ্যটাকে পুরো রসতলে পাঠাচ্ছে। অবৈধ যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে সমস্ত প্রুফ সেগুলো দিয়ে দিচ্ছে। অবৈধ যারা এখানে এসে ভোটাধিকারের ক্ষমতা যাতে পায় তার জন্য ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, আধার কার্ড বানিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলাদেশে বাড়ি, সে তাকে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করে দিচ্ছে তৃণমূলের আমলে। আর কি দেখতে বাকি থাকবে আমাদের? বলে ঘোড়ার ডিম হয় না, যদি এদেরকে আরো 5 বছর সময় দেওয়া যায় এরা হয়তো ঘোড়ার ডিম আবিষ্কার করে ফেলবে। একটা বিষয়, খিদিরপুরে যা ঘটেছে আগুন, এটাকে বিরোধীদের তরফে বলা হচ্ছে ম্যান মেড। শুভেন্দু অধিকারী সরাসরি ম্যানমেডের কথাই বলেন। শুভেন্দুবাবু কি বলছে বলতে পারবো না, ওখানকার লোকাল মানুষের সাথে কথা বলেছি আমি ওভার ফোনে, এটা বুঝতে পেরেছি পুরো একটা পরিকল্পিত ব্যাপার। আপনি যাবেন ওখানে? বলছি আমি পুরো পরিকল্পিত ব্যাপার। লক্ষ্য হচ্ছে ওখানে প্রমোটিং করতে হবে, ওই জায়গা থেকে ওদের ছড়াতে হবে। এখন কি বলছে অনেকে গিয়ে যে ওর পরিবর্তে 1 লাখ টাকা দেবো, পাকা বাড়ি বানিয়ে দেবো। ঠিক কথা, একটা এগ্রিমেন্ট করুক তো, যেটা আছে তার উপরে ছাদ হবে না, ওইটাই থাকবে, ওটা হবে না। যে হয়তো গ্রাউন্ড ফ্লোরটা ওদেরকে দিতে পারে, বাকি তো বাকি আছে যেগুলো G+10 করবে কি G+7 করবে কি G+6 করবে, সেটাই লুটার। কদিন আগে 2 বছর আগে হাওড়াতে হয়েছিল, হাওড়া মঙ্গলা হাটে ঠিক একইভাবে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছিল। আমাদের স্পষ্টভাবে দাবি হচ্ছে যে আগুন কিভাবে লেগেছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে। 2024 সালে পার্লামেন্টে একটা রিপোর্ট পেশ হয়েছিল, সেই রিপোর্টে বলা হচ্ছে এই প্রত্যেকটা রাজ্যের যে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্টের কর্মী সংখ্যা এবং কোথায় কোথায় দুর্বল আছে, এই দুর্বল রাজ্যগুলো কোথায় কোনগুলো। তার মধ্যে আমাদের গর্বের পশ্চিম বাংলা, এগিয়ে থাকা পশ্চিম বাংলার দুর্বলের দিক থেকে 5 নম্বরে আছে। মানে আমাদের প্রায় 14,000-এর ওপরে কর্মী শর্টেজ আছে। উন্নত মানের মেশিনারি নাই, ইকুইপমেন্ট নাই, যেটা দ্রুত কোনো জায়গায় আগুন লেগে গেলে সেটাকে কন্ট্রোল করতে পারবে, বা সেই সিস্টেমটা নাই। এ নিয়ে চর্চা হয় না, চর্চা হয় কোথায়? নওশাদ সিদ্দিকীর নামে 20টা কিভাবে মামলা দেওয়া যাবে, ISF এর ছেলেরা কোথায় আছে, কে নেতৃত্ব আছে খুঁজে বার করে তার বাবার নাম দাদুর নাম ঠিকুজি গোষ্ঠী বার করে কিভাবে মামলা ঢুকানো যায়, জেলে থাকার পরেও এক্সট্রা মামলায় কিভাবে ট্যাগ করা যায়, এই নিয়ে ব্যতিব্যস্ত আছে। আমাদের রাজ্যে প্রায় আগুন লাগছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওগুলোকে কন্ট্রোল করার জন্য যে ফায়ার সিস্টেমটা আনা দরকার, আপগ্রেডেশন করা দরকার, তাতে কোনো এদের চিন্তা নাই। একটা বিষয় যে মুখ্যমন্ত্রী আগে থেকে গিয়ে ঘোষণা করছে যে আলাদা জায়গা তৈরি হয়ে গেছে, সেখানে স্থানান্তরিত করা হবে, ফলে এটা যদি পরিকল্পনা যদি না হয় তাহলে এত দুটো সাথে আরেকটু যুক্ত করে দিই। এটা আমাদের বিধানসভার অদূরেই ঘটনা, ছুটে পৌঁছে যেতে পারবো আমরা খিদিরপুরে। সেখানে প্রায় ওখানকার দোকানদারদের কথা, আমি তাদের সাথে কথা বলেছি, যে প্রায় 1.5 ঘন্টা বাদে তারা আসছে। ফায়ার ব্রিগেডের 2টো গাড়ি এসেছে, যে 2টো গাড়ি এসেছে সেই 2টো গাড়িতে ট্যাঙ্ক খালি ছিল, পূর্ণ ট্যাঙ্কও ছিল না। এর মানেটা কি? আবার আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার গিয়ে বলছেন আমি আগে থেকেই আপনাদের জন্য অল্টারনেটিভ জায়গার ব্যবস্থা করে রেখেছি। তাহলে তো একটু তো সন্দেহের দানা বাঁধছে, যেখানে হয়তো জমি আঙরদের নজরে পড়েছে ওই মার্কেটটি, ওখানে স্টার হোটেল বা আমোদ প্রমোদের কিছু ভালো জায়গা বানাতে হবে, ব্যবসার কাজে লাগাতে হবে। সেই জন্য যেভাবে এখন টার্গেট পড়েছে আমাদের প্রেসিডেন্সি জেলটাকে, তাকে সুইচ করিয়ে বা তাকে ওখানে তুলে বারুইপুরে পাঠানোর চেষ্টা করছে, এটা হয়তো হতে পারে। 30 ঘন্টার উপরে কেটে গেল, এখনো স্টিল আগুন জ্বলছে, এখনো ধোঁয়া উঠছে, কুলিং প্রসেস নাকি চলছে। বৃষ্টির মধ্যে এত টাইম লাগে কুলিং প্রসেস? তো আমার হাতে দপ্তর, আমার যদি না ইচ্ছে যাই যথাসময় আগুন নিভাবো না, হবে কি করে? সাধারণ দোকানদারকে কি ঢুকতে দিচ্ছে নাকি? সব আমার হাতে আছে, আমি যেটা চাইবো সেটা হবে। আমি চাইছি না এখনো আরো 5 ঘন্টা 10 ঘন্টা চালাবো, সেই না আগুন নিচ্ছে না। বুলডোজার রাখা আছে, দেখুন বুলডোজার রেখেছে, আপনাকে আমাকে চমকানোর জন্য রাখতে পারে, সে নিয়ে প্রশ্ন আসছে না। হয়তো আগে থেকে ছিল, হতে পারে এটা, সেটা নিয়ে আমি বিতর্কে যাব না। আমার বিতর্ক হচ্ছে যে এতক্ষণ হয়ে যাওয়ার পরেও কেন আগুনকে কন্ট্রোল নিতে পারছে না, তাহলে আমাদের ডিপার্টমেন্ট ব্যর্থ। অবৈধ নির্মাণ আটকানোর দায়িত্ব হচ্ছে তো প্রশাসনের। কাউন্সিলরের কাজ কি? তার ওয়ার্ডে
যে সমস্ত ফ্যাসিলিটিস বা যেগুলো পরিষেবা দেওয়ার সাথে সাথে অবৈধ যেগুলো হবে সেগুলোকে আটকানোর। কিন্তু কাউন্সিলর সেগুলো বরঞ্চ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কাউন্সিলর অর্থের বিনিময়ে অবৈধ নির্মাণ করতে আরো সহযোগিতা করছে। সেটা আমাদের দুর্ভাগ্য। আমাদের জনপ্রতিনিধি কারা হয়েছে, এই বৃষ্টি এসছে।